আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সায়েন্স স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করব। গল্পটি হচ্ছে এরকম যে একজন নাতি তার দাদুর সাথে গ্রামের বাড়িতে বেড়াতে গেছে। তো সেখানে গিয়ে মাঠে যখন বেড়াতে যায় তখন দাদু বলে তার নাতিকে, দাদু ভাই একটা ঘাস তুলে দেখাও তো। তার নাতি বলে, এটা কোনো ব্যাপার হলো দাদু? তো সে হঠাৎ করে একটা গাছ তুলে ফেলছে, ধান গাছ তুলে ফেলছে। দাদু বললে, কি করলে তুমি এটা? নাতি বলল, আরো তুলবো। আসলে সমস্যাটা হচ্ছে শহরে থাকার কারণে তার নাতি বুঝতে পারেনি আসলে কোনটা ঘাস আর কোনটা ধান গাছ। তো সেক্ষেত্রে যদি তাকে আগেই বলে দেওয়া হয়তো যে কোনটা ধান গাছ এবং কোনটা ঘাস, তাহলে সে সহজে বুঝে নিতে পারত। অর্থাৎ দাদু এক্ষেত্রে একটা নির্দেশকের কাজ করতে পারত। তো দাদু এখানে নির্দেশকের কাজ করতে পারেনি, যার কারণে সে বুঝতে পারেনি আসলে কোনটা ধান গাছ এবং কোনটা ঘাস। তো এরকম আমাদের বিজ্ঞানের তথা রসায়নের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নির্দেশক। এই নির্দেশকের কাজ বিশাল এবং বিস্তৃত। তো আজকের এই টিউটোরিয়ালে খুব সীমিত পরিসরে কিছু কথা বলবো, যেখানে থাকছে নির্দেশক কি, নির্দেশক কিভাবে প্রস্তুত করা যায় এবং সেই সাথে নির্দেশকের কার্যাবলী অর্থাৎ নির্দেশক কিভাবে কাজ করে। তো কথা না বাড়িয়ে শুরু করা যায়। তো প্রথমে আমরা দেখে নিব যে নির্দেশকের সংজ্ঞা কি। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ডিফিনিশন অফ ইন্ডিকেটর, অর্থাৎ রাসায়নিক সংজ্ঞাটা কি। তো নির্দেশক কি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যে সকল পদার্থ তাদের নিজের বর্ণ বা রং পরিবর্তনের মাধ্যমে কোনো বস্তু বা এর জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয়, ক্ষারীয় না নিরপেক্ষ তা নির্দেশ করে, তাদেরকে নির্দেশক বলে। অর্থাৎ এমন সব পদার্থ যে পদার্থগুলো তাদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে একটা পদার্থ অম্লীয়, ক্ষারীয় না নিরপেক্ষ, অথবা সেই পদার্থের দ্রবণ অম্লীয়, ক্ষারীয় না নিরপেক্ষ এটা নির্দেশ করে, সেই পদার্থগুলোকে নির্দেশক বলা হয়। এরপর আসি নির্দেশকগুলো আসলে কি। নির্দেশকগুলো মূলত জৈব অ্যাসিড বা জৈব ক্ষার হয়। সাধারণত এগুলো দুর্বল জৈব অ্যাসিড অথবা দুর্বল জৈব ক্ষার। তো নির্দেশক সাধারণত আমাদের ব্যবহৃত যে পদার্থগুলো তার মধ্যে রয়েছে লিটমাস পেপার এবং সেই সাথে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থগুলো। তো প্রথমেই আমরা লিটমাস পেপারের কথায় আসি। লিটমাস পেপার আসলে কি? আমাদের রসায়নের অনেকটা জুড়ে রয়েছে লিটমাস পেপার, খুবই সাধারণ একটা বিষয়। এই সম্পর্কে আমরা কিছু ধারণা নেব। তো লিটমাস পেপার হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে লাল লিটমাস পেপার আর একটা হচ্ছে নীল লিটমাস পেপার। তো এই দুই লিটমাস পেপার আসলে কিভাবে প্রস্তুত করা যায় এটা আমরা শিখে নেব। তার আগে আমরা দেখে নেব লিটমাস পেপার আসলে কি রকম হয়, বাস্তবে তার চিত্র বা ছবিটা কেমন। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রে একটা লাল লিটমাস পেপার এবং তিনটা নীল লিটমাস পেপার। অর্থাৎ লিটমাস পেপার গুলো এরকম এক ফালি কাগজ, একটা কাগজের স্লিট। এই ফালিগুলোই আসলে আমাদের রসায়নের বিভিন্ন পদার্থ পরীক্ষা করার ক্ষেত্রে কাজে লাগে। অর্থাৎ নির্দেশকগুলো আমাদের এই নির্দেশকগুলো আসলে এদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে বুঝায় দেয় কোন পদার্থ অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ। এরপরে আমরা প্রথমে দেখে নিব যে লিটমাস পেপারগুলো কিভাবে প্রস্তুত করা যায়। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই একটা লাল লিটমাস পেপার প্রস্তুত করব। তা আমরা অনেকেই জানি হয়তো লিসেন বা লাইকেন নামক এক প্রকারের গাছ আছে, যে গাছের রস বা নির্যাসটাকে নিয়ে একটা সাদা কাগজের মধ্যে এটা যদি অ্যাবজর্ব করানো হয়, শোষণ করানো হয়, তাহলে আমাদের লাল লিটমাস পেপার প্রস্তুত হয়ে যায়। তো লিসেন বা লাইকেন গাছটি কেমন? এটা আসলে অ্যালজি বা ফাঞ্জাই টাইপের এক ধরনের গাছ, বিশেষ করে বড় কোনো গাছের উপরে জন্মায়। এই গাছ থেকে সংগ্রহ করে এদের রস বা নির্যাস সংগ্রহ করতে হয়, সেগুলোকে সাদা কাগজে অ্যাবজর্ব করে এটা লাল লিটমাস পেপার প্রস্তুত করা হয়। তো সেক্ষেত্রে আমাদের লিটমাস পেপারটা এরকম হবে।
এরপর আসি, এই প্রস্তুতকৃত লাল লিটমাস পেপারকে যদি কোনো ক্ষারীয় দ্রবণে ডুবানো হয় তাহলে নীল লিটমাস পেপার প্রস্তুত হয়ে যায়। এইভাবে আমাদের দুই ধরনের লিটমাস পেপার প্রস্তুত করা যায়। অর্থাৎ আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি লাল লিটমাস পেপারকে একটা ক্ষারীয় দ্রবণে নিমজ্জিত করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটা নীল লিটমাস পেপার প্রস্তুত হয়ে যাচ্ছে। এরপর আসি যে এই প্রস্তুতকৃত লাল লিটমাস পেপার ক্ষারীয় দ্রবণ শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিভাবে ব্যবহৃত হয়? যেমন এই ক্ষারীয় দ্রবণ নিয়ে তার ভিতরে যদি আমরা একটা লাল লিটমাস পেপার ডুবাই তাহলে নীল বর্ণ ধারণ করে। আমরা চিত্রের মাধ্যমে সেটি দেখতে পাচ্ছি যে একটা লাল লিটমাস পেপার নেওয়া হয়েছে, সেটাকে একটা ক্ষারের দ্রবণ অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে নিমজ্জিত করা হয়েছে, যাতে করে এটা বর্ণ পরিবর্তনের মাধ্যমে নির্দেশ করছে যে এটা একটা ক্ষারীয় দ্রবণ। অর্থাৎ আমাদের লাল লিটমাস পেপারটা আসলে ক্ষারীয় দ্রবণ শনাক্তকরণের ক্ষেত্রে কাজে লাগে। এরপর আসি আমাদের আরেকটি যে লিটমাস পেপার রয়েছে, নীল লিটমাস পেপার। এটাকে যদি কোনো অ্যাসিডীয় দ্রবণে নিমজ্জিত করা হয় বা ডুবানো হয় তাহলে সেই ক্ষেত্রে এটার বর্ণ হয়ে যায় লাল। এই লাল বর্ণের মাধ্যমে আমরা বুঝতে পারবো সেই দ্রবণটি হলো অ্যাসিডীয়। আচ্ছা, এরপরে আমাদের পরের অংশ হচ্ছে যে এই যে লিচেন গাছের রস, এটাতে মূলত থাকে দুর্বল জৈব অ্যাসিড। এই দুর্বল জৈব অ্যাসিডটাকে যদি আমরা সংকেতের মাধ্যমে অর্থাৎ একটা সংকেত AHA হিসাবে চিহ্নিত করি তাহলে সেক্ষেত্রে এই HA আমাদের জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এরকম উৎপন্ন করে HA। এটা পানিতে যখন যোগ করা হবে তখন এটা মূলত এরকম হাইড্রোনিয়াম আয়ন এবং A- আয়ন উৎপন্ন করে। সেক্ষেত্রে এই HA অর্থাৎ এই ইন্ডিকেটরটা প্রথমে থাকে লাল বর্ণ, তারপরে যখন প্রোটন ছেড়ে দেয়, যখন প্রোটন ত্যাগ করে তখন এটা হয়ে যায় নীল। এরপর আসি এই অ্যাসিডীয় দ্রবণে লিটমাস পেপার লাল থাকে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের অ্যাসিড দ্রবণে মূলত অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং অন্য কোনো নেগেটিভ আয়ন উৎপন্ন করে। এই হাইড্রোজেন আয়ন যখন উৎপন্ন হয়ে যায়, আমাদের ইন্ডিকেটর যেটা নেওয়া হয়েছে লিটমাস পেপারের মধ্যে, সেটাও মূলত বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। সেই হাইড্রোজেন আয়ন পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। আমরা জানি এই লিটমাস পেপারে যে পদার্থটি থাকে সেটি মূলত দুর্বল জৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিডগুলো এই দুর্বল হওয়ার কারণে কোনো সবল অ্যাসিডের উপস্থিতিতে এর বিয়োজন মাত্রা হ্রাস পায়। অর্থাৎ এই দুর্বল অ্যাসিড HA এটি পানিতে বিয়োজিত হয়ে যে হাইড্রোনিয়াম আয়ন এবং A- আয়ন উৎপন্ন করেছে, এই পদার্থের মধ্যে যখন আমরা কোনো অ্যাসিডীয় দ্রবণ যোগ করব বা অ্যাসিডীয় দ্রবণকে যখন দ্রবণের মধ্যে যখন লিটমাস পেপার যোগ করব, তখন ওই অ্যাসিডীয় দ্রবণের প্রভাবে ইন্ডিকেটরের বিয়োজন মাত্রা আরো হ্রাস পাবে। অর্থাৎ এটা অবিয়োজিত অবস্থায় থাকবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হবে। তখন এটা লাল অবস্থায় থেকে যাবে। অর্থাৎ এটা যদি বিয়োজিত না হতে পারে তাহলে নীল আকার ধারণ করবে না, আর যদি বিয়োজিত হতে পারে তাহলে নীল আকার ধারণ করবে। কারণ বিয়োজনের আগে এটা লাল থাকবে, বিয়োজনের পরে যখন নেগেটিভ আয়ন গঠন করবে তখন এটা হয়ে যাবে নীল। তাহলে অ্যাসিডের প্রভাবে অর্থাৎ তীব্র অ্যাসিডের প্রভাবে এই মৃদু অ্যাসিডটির বিয়োজন মাত্রা হ্রাস পায়, অর্থাৎ এটা আণবিক আকারে থাকে, HA আকারে থাকে, তখন এটা লাল বর্ণই থেকে যায়। আর যদি বিয়োজিত হতে পারতো তাহলে নীল হয়ে যেত। যার কারণে লিটমাস পেপারটাকে যখন অ্যাসিডের দ্রবণে ডুবানো হবে তখন এটা অবশ্যই লাল আকারে থেকে যাবে। এরপর আসি যে ক্ষারীয় দ্রবণে এটা নীল বর্ণ ধারণ করে। এর কারণ কি? ক্ষারীয় দ্রবণে মূলত হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হয়। এই হাইড্রক্সিল আয়ন উৎপন্ন অবস্থায় এখানে যখন কোনো লাল লিটমাস পেপারকে ডুবানো হবে তখন ওই লিটমাস পেপারের যে পদার্থটি রয়েছে দুর্বল অ্যাসিড, এই পদার্থটা বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ হাইড্রোজেন আয়নটা পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হবে। এই হাইড্রোনিয়াম আয়নের সাথে এখানে ক্ষারকের মধ্যে OH মূলক যেটা রয়েছে সেটা বিক্রিয়ায় লিপ্ত হবে। এই বিক্রিয়ায় যখন লিপ্ত হবে তখন পানি গঠন করবে। অর্থাৎ এক্ষেত্রে HA এটার বিয়োজনের একটা সুযোগ সৃষ্টি হচ্ছে। তো বিয়োজিত হলেই নেগেটিভ আয়ন যেটা সৃষ্টি হবে সেটা মূলত নীল বর্ণ।
তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্ষারীয় দ্রবণে লিটমাস পেপারে উপস্থিত যে দুর্বল জৈব অ্যাসিড এটি এখানে বিয়োজনের সুযোগ পায়, যার কারণে এটা নীল বর্ণ ধারণ করে। আর অ্যাসিডীয় দ্রবণে লিটমাস পেপারে উপস্থিত যে দুর্বল জৈব অ্যাসিড এটা বিয়োজনের সুযোগ পায় না, যার কারণে এখানে এটা লাল বর্ণ আকারেই থেকে যায়। আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকটি নির্দেশক হিসাবে ব্যবহৃত পদার্থগুলোর ক্ষেত্রে পদার্থগুলো দেখে নেব। সেরকম কয়েকটি পদার্থ হলো মিথাইল রেড, খুবই কমন এবং পরিচিত একটা পদার্থ। এটা রাসায়নিক সংকেত আমরা চিত্রে লক্ষ্য করি, বোর্ডের দিকে দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটি খুবই পরিচিত একটি পদার্থ, সেটি হচ্ছে মিথাইল অরেঞ্জ। এই পদার্থ খুবই ব্যবহৃত হয়। এটা রাসায়নিক সংকেত হচ্ছে, আমরা চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মিথাইল অরেঞ্জ। এটাও একটা দুর্বল ক্ষার জাতীয় পদার্থ। এরপরে আরেকটি পদার্থ খুবই কমন এবং পরিচিত, সেটি হচ্ছে ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন আমাদের বিভিন্ন অ্যাসিড ক্ষার টাইট্রেশনে ব্যবহৃত হয়। এইটা রাসায়নিক সংকেত হচ্ছে এরকম, ফেনফথ্যালিনের রাসায়নিক সংকেতটি দেখে নাও। তো এই তিনটি পদার্থ তথা এরকম আরো কিছু পদার্থ আছে, এগুলো নির্দেশক হিসেবে মূলত টাইট্রেশনে ব্যবহৃত হয়, অনুমাপনে ব্যবহৃত হয়। অর্থাৎ একটি পদার্থ দ্বারা আরেকটি পদার্থের যখন পরিমাপ বা মান নির্ণয় করা হয়, তখন সেই ক্ষেত্রে যে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে এরা নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ এই পদার্থগুলো মূলত আমাদের টাইট্রেশনে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে আসি এই যে এই পদার্থগুলো অ্যাসিডীয় দ্রবণে কিরকম বর্ণ থাকে এবং ক্ষারীয় দ্রবণে কিরকম বর্ণ থাকে। আমরা দেখতে পাচ্ছি মিথাইল অরেঞ্জ, তাহলে এটা আসলে অ্যাসিডীয় দ্রবণে গোলাপি বর্ণ আর ক্ষারীয় দ্রবণে হচ্ছে হলুদ বর্ণ। তাহলে বাস্তবের চিত্রটা এরকম, মিথাইল অরেঞ্জ অ্যাসিডীয় দ্রবণে গোলাপি বর্ণ এবং ক্ষারীয় দ্রবণে হলুদ বর্ণ। এরপর আসি মিথাইল রেড, এটা অ্যাসিডীয় দ্রবণে লাল বর্ণ এবং ক্ষারীয় দ্রবণে হচ্ছে হলুদ বর্ণ। তাহলে এটার চিত্রটা এরকম, অ্যাসিডীয় দ্রবণে লাল বর্ণ এবং ক্ষারীয় দ্রবণে হলুদ বর্ণ। এরপরে আসি ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন অ্যাসিডীয় দ্রবণে বর্ণহীন আর ক্ষারীয় দ্রবণে হচ্ছে গোলাপি বর্ণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের চিত্র দেখতে পাচ্ছি অ্যাসিডীয় দ্রবণ বর্ণহীন এবং ক্ষারীয় দ্রবণে গোলাপি বর্ণ। আমরা এইভাবে এই নির্দেশকগুলোর সাথে পরিচিত হয়ে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবো। বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে ল্যাবরেটরিতে নির্দেশকের ব্যবহার প্রচুর পরিমাণ রয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক দিবে, শেয়ার করবে, সকলকে জানানোর জন্য বেশি বেশি শেয়ার দিবে। আর পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। সকলকে ধন্যবাদ।